Hello everyone. আজকে আমরা November 2023 paper 2 solve করব. Starting with question number 1. This question is about nuclear reaction. A nuclear reaction and nuclear fusion, nuclear fusion and nuclear fission releases energy from the nuclear store of atoms. The table gives some statement about nuclear fission and some statement about nuclear fission. Place tick mark in the table to show whether each statement applies to nuclear fission or nuclear fusion. Okay. So এখানে যে টেবিলটা দেওয়া আছে এই টেবিলের মধ্যে স্টেটমেন্ট গুলো যেগুলো দেওয়া আছে ওগুলাকে আমাদের অ্যানালাইসিস করে বুঝতে হবে যে এগুলা কি নিউক্লিয়ার ফিশনের জন্য এই স্টেটমেন্ট গুলা কারেক্ট অর নিউক্লিয়ার ফিউশনের জন্য স্টেটমেন্ট গুলা কারেক্ট। সো স্টার্টিং উইথ হ্যাপেন্স ইন দ্য কোর অফ স্টার। সো আমরা জানি স্টারের মধ্যে নিউক্লিয়ার ফিউশন হয়। and 2তে বলেছে হ্যাপেন্স when a nucleus absorb a neutron, and এটা ফিউশনে হয়। আমরা জানি যে নিউক্লিয়ার ফিউশনে নিউক্লিয়াস নিউট্রনকে অ্যাবজর্ব করে। থার্ডে বলেছে কজ আ লার্জ নিউক্লিয়াস টু স্প্লিট। আমরা জানি স্প্লিটিং হলো ফিউশন আর জয়েনিং হলো ফিউশন। সো কারেক্ট অ্যান্সার ইজ ফিউশন। প্রডিউস রেডিওঅ্যাক্টিভ ডটার নিউক্লিয়াই। আমরা জানি যে নিউক্লিয়াস যখন নিউট্রন অ্যাবজর্ব করে তখন তারা ডটার নিউক্লিয়াই প্রডিউস করে। সো এটার রাইট অ্যান্সার হবে নিউক্লিয়ার ফিশন। uses hydrogen to produce helium. So এটা আমরা লাইফ স্টেজেস অফ আ স্টারে আমরা এটা পড়েছিলাম যে যখন ফিউশন রিঅ্যাকশন হয় হাইড্রোজেন গ্যাস থেকে হিলিয়ামে কনভার্ট হয়। পার্ট বিতে বলেছে ইন নিউক্লিয়ার ফিউশন টু পজিটিভলি চার্জ নিউক্লিয়ার মাস্ট ওভারকাম দ্য এফেক্টস অফ দ্য রিপালসিভ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন দেম। এক্সপ্লেন টু কন্ডিশন নিডেড টু ওভারকাম দ্য এফেক্ট অফ দিস রিপালসিভ ফোর্স অ্যান্ড অ্যাচিভ নিউক্লিয়ার ফিউশন। সো আমরা জানি যে নিউক্লিয়ার ফিউশনে আমাদের দুইটা নিউক্লিয়ারকে জয়েন করতে হয়। সো জয়েনিং এর জন্য অ্যাজ তাদের দুজনেরই পজিটিভ চার্জ থাকে, উই নো যে সেম চার্জ রিপেল করে। তো এই দুইটা চার্জটাকে জয়েন করার জন্য আমাদের অনেক হাই টেম্পারেচার লাগে অ্যান্ড হাই প্রেশার লাগে। সো এই দুইটাই জিনিস আমরা লিখে দিব। Question 2 বলেছে this question is about moment. Diagram 1 shows the raised leg, lower leg of a person, pivot আর এখানে ওয়েট দেওয়া আছে, and এই পিভট থেকে লোয়ার মানে এক পর্যন্ত ডিস্টেন্সটা হলো 0.55 মিটার, লোয়ার লেগ পর্যন্ত 0.25 মিটার। এখন দেখি আমাদের কোশ্চেনে কি বলেছে। কোশ্চেনে আমাদের বলেছে যে the moment of the weight of the lower leg about the pivot is 19 Newton meter. The vertical force if is applied to the person's foot to keep the lower leg rise. The lower leg does not move. Calculate the magnitude of force F using the formula moment is equals to force into perpendicular distance. So we know যে এখানে ডিস্টেন্সটা আমাদের দেওয়াই আছে which is 0.55, and এখানে আমাদের ফোর্সটা দেওয়া আছে। আর যেহেতু আমাদের এখানে বের করতে বলেছে ফোর্স, তাহলে আমরা ফর্মুলাটাকে রিঅ্যারেঞ্জ করব, দ্যাট ইজ মোমেন্ট ইজ ইকুয়ালস টু ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো এটা থেকে আমরা বানাবো ফোর্স ইজ ইকুয়ালস টু মোমেন্ট ডিভাইডেড বাই পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সো মোমেন্ট অলরেডি এখানে দেওয়া ছিল, সো মোমেন্ট দেওয়া থাকার কারণে সো এখানে মোমেন্ট অলরেডি দেওয়া ছিল, অ্যান্ড আমরা সাবস্টিটিউট করে টু সিগনিফিকেন্ট ফিগারে অ্যান্সারটা নিব 35 নিউটন। Which distance is used to calculate the moment of the weight of the lower leg about the pivot? সো এটা বোঝার জন্য আমার ফার্স্টে ডায়াগ্রামটাতে যেতে হবে, অ্যান্ড ডায়াগ্রামে যে আমি দেখব যে এখানে লোয়ার লেগের
সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কোনটা? পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কিন্তু এটা, রাইট? সো আমি কিন্তু এই ডিস্টেন্সটা নিব লোয়ার লেকের সাথে, এটাই কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমার। সো আমাদের অ্যান্সার হবে 0.25 মিটার। ওকে, পার্ট বি তে বলেছে ডায়াগ্রাম 2 shows the person resting their lower leg on two স্পটস গুলো, সাপোর্ট গুলো হলো ফোর্স এক্স এন্ড ফোর্স ওয়াই। এখন এখানে আমাকে বলছে যে the center of the gravity of the lower leg is 0.25 meter away from support A and 0.35 meter away from support B. এখানে আমাকে বলছে যে explain whether force X or force Y is larger. So আমাকে এখানে বলছে যে ফোর্স এক্স নাকি ফোর্স ওয়াই লার্জার। সো এটা বোঝার জন্য আমাদের ফার্স্টে যেটা বুঝতে হবে সেটা হলো যে the principle of moment states that for equilibrium clockwise moment is equals to anti-clockwise moment, যেটা আমি এখানে অলরেডি লিখেছি। আমাদের এটা মনে রাখতে হবে যে ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ ইকুয়াল হবে। এন্ড যেহেতু আমি দুইটারই ফোর্স জানি না, তাহলে আমি একটা ম্যাপ করি জাস্ট টু নো দ্য রেশিও। ওকে, সো আমাদের আমার 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 এখানে দুইটাই হলো আননোন ভ্যারিয়েবল, যেটা হলো ফোর্স ওয়ান এন্ড ফোর্স ওয়াই, which you can also say the force x. হ্যাঁ, সো ফোর্স এক্স, আমরা এটা বলতে পারি ফোর্স এক্স এন্ড ফোর্স ওয়াই। তো এই দুটো একটা রেশিও বের করার জন্য আমি ইউজ করতে পারি। এখন এখানে আমাকে যেটা বলছে সেটা হলো যে এই দুটার মধ্যে কম্পারিজন করার কথা আমাদের বলা হয়েছে, সেটা হলো ফোর্স এক্স এন্ড ফোর্স ওয়াই কম্পারিজন, কোনটা বেশি লার্জার। সো দ্য ওয়েট অফ দ্য লোয়ার লেগ অ্যাক্টস অ্যাজ এ সেন্টার অফ গ্র্যাভিটি, ঠিক আছে, যে কারণে যেটা যেটা হলো 0.25 মিটার সাপোর্টটার থেকে দূরে, ঠিক আছে। Force X is applied at support A and force Y is applied at support B. Since X is closer to the center of gravity, its moment arm is shorter. To balance the moment, force X must be larger than force Y, so the total moment about any point remains equal. I hope it is clear to you guys. পার্ট 2 তে আমাকে বলছে যে a bag of ice is placed on the lower leg vertically above the center of gravity. This causes for force X and force Y to increase. The bag is then moved towards the person's foot. Describe how force X and force Y change as the bag is moved towards the person's feet. So যখন এই আইস ব্যাগটা পার্সনের ফিটে দেওয়া হলো, তখন মোমেন্ট কি হবে এটাই আমাকে বেসিক্যালি আস্ক করছে। সো এখানে আমি যেটা বলবো, যখন ব্যাগটা মানে যখন আইস ব্যাগটা প্লেস করা হয়েছে ভার্টিক্যালি, তখন ওভারঅল ওয়েটটা বাড়ে, যে কারণে ফোর্স এক্স এন্ড ফোর্স ওয়াই দুটোটাই দুটোটার ওয়েটই বাড়বে, সাপোর্টের ওয়েটটা বেড়ে যাবে। তো ব্যাগটা যখন পার্সনের পায়ের সামনে মুভ করা হয়, ইটস শিফট দ্য সেন্টার অফ গ্র্যাভিটি ফার্দার অ্যাওয়ে ফ্রম সাপোর্ট এ অ্যান্ড ক্লোজার টু সাপোর্ট বি, যে কারণে ফোর্স এক্স কমে যায় আর ফোর্স ওয়াই বেড়ে যায়। তো কোশ্চেন 3 বলেছে the diagram shows some apparatus that can be used to determine the specific heat capacity. Describe how a student could use this apparatus to determine the specific heat capacity of water. Include details of any additional equipment needed in your answer. So এটা বোঝার জন্য আমি ফার্স্ট যেটা করব, ডায়াগ্রামে চলে যাব। এন্ড আমাকে এখানে বলছে যে ওয়াটারের স্পেসিফিক হিট ক্যাপাসিটি বের করার জন্য। সো ফার্স্টে আমরা জানি যে স্পেসিফিক হিট ক্যাপাসিটির জন্য আমাদের একটা ফর্মুলা আছে, দ্যাট ইজ চেঞ্জ ইন এনার্জি is equals to mc del t, mc into del t.
যেখানে যদি আমরা সিটাকে সাবজেক্ট করি আমাদের কিউ ডেল কিউ এম এম অ্যান্ড ডেল টি লাগবে। সো এখানে সিটাই কিন্তু স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এখানে কিন্তু সিটাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তো এখন আমার স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা বের করার জন্য যেগুলো লাগবে সেটা হলো এনার্জি, ম্যাস অ্যান্ড টাইম। ঠিক আছে, সো এনার্জিও আমরা আরেকটা ফর্মুলা জানি, এনার্জিটা আমরা কিভাবে বের করতে পারি। এনার্জির আরেকটা ফর্মুলা হলো আই ভি টি, which is current, I is current, voltage and time. সো আমাদের এই ইনফরমেশন গুলো আগে লাগবে। সো আমি ফার্স্টে দেখতে পাচ্ছি যে এখানে 12 ভোল্টের একটা সাপ্লাই দেওয়া আছে, রাইট? তো 12 ভোল্টের যেহেতু সাপ্লাই দেওয়া আছে, ভোল্ট মিটারও আছে, অ্যামিটারও আছে। সো ভোল্ট মিটার অ্যান্ড অ্যামিটার থেকে আমরা দুইটা ইনফরমেশন জানতে পারবো, দ্যাট ইজ কারেন্ট অ্যান্ড ভোল্টেজ। আর টাইমটাকে জানার জন্য আমাদের স্টপ ওয়াচ ব্যবহার করতে হবে। অ্যান্ড এখানে তাহলে আমি এর ইনফরমেশন গুলো পেয়ে গেলাম। বাকি থাকে হলো ম্যাথ আর হলো টেম্পারেচারের জন্য। সো ম্যাথটা আমি কোনো ব্যালেন্স দিয়ে বের করে নিতে পারবো, এন্ড টেম্পারেচারটা আমি থার্মোমিটার দিয়ে বের করতে পারবো। এন্ড টেম্পারেচার বের করার ক্ষেত্রে আমাদের যেটা লাগবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হবে। ওকে, সো আমরা কোশ্চেন এই জিনিসটাকে অ্যান্সারে গুছিয়ে লিখবো। আমি জাস্ট এখানে শর্টকাট করে কিছু পয়েন্ট দিয়ে দিয়েছি সো দ্যাট ইউ গাইস ক্যান রিলেট। আই হোপ আপনারা এটা আরো এক্সপ্লেন করে লিখবেন, যেহেতু এটা একটা রিপিটেটিভ কোশ্চেন, তো এটা আমাদের খুব ভালো মতন জানা উচিত। পার্ট বি তে বলেছে the table shows the student result, energy transferred to the thermal store of the water in in joule, mass of water in kg, change temperature change of water in degree Celsius. Use the student result to calculate the specific heat capacity of water. So same specific heat capacity আমার বের করতে হবে। সো আমি এখানে এই ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করে স্পেসিফিক হিট ক্যাপাসিটিটাকে সাবজেক্ট করার পর আমি জানি এখানে, আমি যেহেতু আগেই বলেছিলাম যে ডেল কিউ মানে এনার্জি, সো এনার্জি এখানে দেওয়া ছিল আমার অলরেডি। অ্যান্ড ম্যাসও দেওয়া আছে, চেঞ্জ ইন টেম্পারেচারও দেওয়া আছে। তো এখানে আমার এক্সট্রা কোনো কাজই করতে হবে না, সিম্পলি জাস্ট ইকুয়েশনের মধ্যে ডাটাগুলা ইনপুট করে দিব। অ্যান্ড আমাদের অ্যান্সার আসে 4383.1 জুল পার কেজি ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখানে আমাকে বলেছে গিভ টু রিজন ওয়াই দ্য এনার্জি ফ্রম দ্য হিটার ইজ নট অল retained in the thermal store of the water, retained in the thermal store of the water। এটার কারণ হতে পারে যে হিটিং অফ বিকার, মানে বিকারটা যে হিট করেছে ওটা কম হতে পারে, বা থার্মোমিটারটা ভালো মতন স্টিয়ার করা হয়নি যে কারণে থার্মোমিটারটা ভালো মতন রিডিং শো করে নাই। দেন আরেকটা হতে পারে সেটা হলো সারাউন্ডিং এ হিটের কারণে। Moving on to question number 4. Question number 4 এ বলেছে the diagram shows a setup step down transformer, primary coil, secondary coil, iron coil, 4 আর এখানে পাওয়ার দেওয়া আছে। The input power of the transformer is 60 watt. The transformer is used for 0 or 2.5 hours. Calculate the energy transfer to the transformer during this time. So আমরা জানি energy transfer এর ফর্মুলাটা, which is energy transfer is equals to power into time, and যেহেতু টাইমটা আমার এসআই ইউনিটে নাই, ওটাকে আমার আওয়ার থেকে সেকেন্ডে করতে হবে, যে কারণে আমি into 60 into 60, which is like into 360, 3600। সো আমি এখানে ভেঙে ভেঙে করেছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে 16 into 2.5 into 60 into 60, and ফাইনালি আমাদের অ্যান্সার আসে 144000। ওকে, পার্ট বি তে বলেছে explain how a transformer work. In your answer include reason for using two coils
the iron core and AC power supply. সো এখানে বেসিক্যালি আমাকে ট্রান্সফরমারের কাজগুলা বোঝাতে হবে, এন্ড ট্রান্সফরমারের কাজটা বোঝানোর সময় আমার তিনটে জিনিস মেনশন করতে হবে, যেটা হলো কয়েল, আয়রন কোর এন্ড এসি পাওয়ার সাপ্লাই। সো এই তিনটা কেন কিভাবে ইউজ হয় বা কেন ইউজ হয় এটা আমরা বুঝবো। সো বুঝার জন্য ফার্স্টে আমরা বুঝি কয়েলটা কি। সো দেয়ার আর টু টাইপস অফ কয়েল, one is primary coil and another one is secondary coil. প্রাইমারি কয়েলে নাম্বার অফ টার্নস অনেক বেশি থাকে দেন সেকেন্ডারি কয়েল, কারণ প্রাইমারি কয়েল স্টেপ ওয়ান, সো প্রাইমারি কয়েলে যেটা হয় সেটা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার যেটা কি হয়, এখানে ভোল্টেজটাকে, সো আমাকে এখন যদি এটা এক্সপ্লেন করতে বলে আমি, সো স্টেপ, তো আমি যেহেতু বলেছি যে এখানে দুই টাইপের কয়েল থাকে, একটা হলো প্রাইমারি কয়েল এন্ড আরেকটা হলো সেকেন্ডারি কয়েল। সো প্রাইমারি কয়েল এন্ড সেকেন্ডারি কয়েলের মধ্যে বেসিক্যালি যেটা হয় সেটা হলো একটা থাকে স্টেপ আপ ট্রান্সফরমার এন্ড আরেকটা থাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার। সো বেসিক্যালি স্টেপ আপ ট্রান্সফরমারে যেটা হয় সেটা হলো প্রাইমারি কয়েলে কম টার্ন থাকে, যে কারণে ভোল্টেজটা হায়ার থাকে এন্ড কারেন্টটা কম থাকে। স্টেপ ডাউন ট্রান্সফরমারে কি হয়, বেসিক্যালি সেখানে হলো নাম্বার অফ টার্ন বেশি থাকে কিন্তু কারেন্টটা বেশি, ভোল্টেজটা কম থাকে, কারেন্টটা বেশি থাকে। তো এটা ছিল আমাদের দুইটা কয়েল নিয়ে। এন্ড আয়রন কোরটা বেসিক্যালি যেটা হয় সেটা হলো আয়রন কোরটা ট্রান্সফার করে চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড সেকেন্ডারি কয়েলে। ঠিক আছে, প্রাইমারি কয়েল থেকে সেকেন্ডারি কয়েলে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড যেটা থাকে ওটা ট্রান্সফার করে, যে কারণে আর এখানে এসি কারেন্ট ইউজ করা হয়, কারণ এসি হলো একটা অল্টারনেটিং কারেন্ট ফ্লোস, আর যেটা প্রাইমারি থেকে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে, যে ফিল্ডটাকে আয়রন কোরটা ট্রান্সফার করে। ঠিক আছে, যে কারণে একটা ভোল্টেজ ইনডিউস হয়। তো এটাই আমি বুঝিয়ে এখানে লিখবো। এগেন আমি এটা সামারাইজ করে বুলেট পয়েন্ট দিয়ে লিখেছি। আই হোপ ইউ গাইজ এক্সপ্লেন ইট। পার্ট সিতে বলেছে স্টেট হাউ দ্য প্রাইমারি কয়েল অফ দ্য ট্রান্সফরমার ক্যান বি চেঞ্জ ইনটু ইনক্রিজ দ্য আউটপুট ভোল্টেজ। সো এটা আমরা লিখতে পারি যে নাম্বার অফ টার্ন কমায় দেওয়ার জন্য প্রাইমারি কয়েলে। মুভিং অন টু কোশ্চেন নাম্বার 5. A sample of steam water in a gas state is cooled using a very cold freezer. The steam is cooled from an initial temperature of 150 degrees Celsius. Calculate the initial temperature of the steam in Kelvin. So আমাকে ডিগ্রি সেলসিয়াস থেকে ক্যালভিনে কনভার্ট করতে বলেছে, and we know যে ডিগ্রি থেকে ক্যালভিনে কনভার্ট করতে হলে we have to add 273. So 150 plus 273 gives us 423 Kelvin. ঠিক আছে? The temperature time graph shows how temperature of steam changes during the cooling process. The steam eventually become ice water in a solid state. So বলেছে the graph shows 5 stages A, B and C, A, B, C, D and E of the cooling process. State which stages of the cooling process shows a change of state. আচ্ছা, so change of state মানে কি, এক স্টেট থেকে আরেক স্টেটে যখন যাচ্ছে এই গ্রাফের মধ্যে ওটা শো করবে। সো ফার্স্টে তো এটাকে বয়েল করা হচ্ছে, তাই না? না, কুলিং প্রসেস, তো এখানে কুলিং প্রসেস বলেছে, সরি মাই মিস্টেক। সো এটা ছিল ফার্স্টে স্টিম। স্টিম থেকে এ স্লোপ এতে বলতেছে স্টিমের তখনও এ পর্যন্ত স্টিমেই ছিল। সো পয়েন্ট বি তে সে আস্তে আস্তে স্টেট চেঞ্জ করতেছে, তার মানে সে কুলিং প্রসেসে লিকুইড হচ্ছে। ঠিক আছে, সো পার্ট বি একটা, এন্ড সি তে সে স্টিল লিকুইডে ছিল, সি পর্যন্ত সে লিকুইডে ছিল, এন্ড ডি তে সে পুরোপুরি সলিড হয়ে গেছে, মানে স্টেট তখন সে চেঞ্জ করছে, লিকুইড থেকে সে সলিডে
আসার প্রসেসে ছিল, অ্যান্ড স্টেট ইতে ছিল সে পুরোপুরি সলিড। তার মানে আমার কারেক্ট অ্যান্সার হবে বি অ্যান্ড ডি, কারণ এই দুইটা পয়েন্টেই স্টেট চেঞ্জ হচ্ছিল। পার্ট 2 তে বলেছে describe the difference in the arrangement of particles when the sample is in a gas state, steam and a solid state ice. You may draw a diagram to help your answer. So এখানে আমি বেসিক্যালি দুইটা ডায়াগ্রাম ড্র করব, একটা হলো গ্যাসের, একটা হলো সলিডের। তো এই দুইটার আমার পার্টিকেলের অ্যারেঞ্জমেন্ট বলতে হবে অ্যান্ড ওদের ভাইব্রেশনটা নিয়ে আর কি বলতে হবে। সো আমরা জানি যে সলিডে পার্টিকেল অনেক ক্লোজলি অ্যারেঞ্জ থাকে, আর গ্যাসে তারা র্যান্ডমলি অনেক র্যান্ডম মুভমেন্ট করে। সো এটাই আমরা বলবো। পার্ট 3 তে বলেছে explain whether or not the energy in the kinetic store of the particle changes when the sample is changing state. না, এটা এনার্জি চেঞ্জ করে না, কারণ টেম্পারেচারটা সেমই থাকে যখন স্টেটটা চেঞ্জ হয়। ঠিক আছে, তো অ্যাভারেজ স্পিড, যে পার্টিকেলের যে অ্যাভারেজ স্পিড, ওটা হলো চেঞ্জ হয় না, যে কারণে ওভারঅল কাইনেটিক এনার্জি স্টোরটা সেমই থাকে। অ্যান্ড এখানে উই শুড মেনশন যে কেলভিন বা টেম্পারেচার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। সো টেম্পারেচার বাড়লে কাইনেটিক এনার্জিও বাড়বে। সো এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকার কারণে কাইনেটিক এনার্জিটাও বাড়ছে না। Question 6 এ বলেছে this question is about moment and force. State the principle of conservation of moment. So we know momentum before collision is equals to momentum after collision. So এটাই লিখে দিব। পার্ট বি তে বলেছে the diagram shows an air track that can be used to investigate motion without friction. Air comes out through a series of small holes in the air track. The air leaves the glider slightly above the track. A small spacecraft engine floats at rest on a cushion of air. State the moment of the spacecraft engine when it is at rest. So যখন রেস্ট থাকে, রেস্ট মানে কোনো মুভমেন্ট নাই, তখন অবভিয়াসলি মোমেন্ট জিরোই থাকবে। Because we know momentum formula, moment is equals to mass into velocity. So mass যদি velocity জিরো থাকে তাহলে ওভারঅল মোমেন্টটা তো জিরোই হবে। পার্ট 2 তে বলেছে the spacecraft engine injects larger amounts of xenon ions to the left, a mass of 2.6 into 10 to the power minus 8 kg of xenon and leaves the engine with a mean speed of 26 kilometer per second. Calculate the moment of all ejected xenon ions. So আমরা এখানে বেসিক্যালি কিছুই করব না, আমরা ফর্মুলা ওয়াইজ ইনজেক্ট করে দিব। জাস্ট এসআই ইউনিট কিলোমিটার ছিল, কিলোমিটার থেকে মিটারে নিতে হবে। তো মিটারে কনভার্ট করার জন্য আমি সিম্পলি মাল্টিপ্লাই বাই 1000 করে দিয়েছি, অ্যান্ড অ্যান্সার আসবে 6.76 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, state the magnitude and the direction of spacecraft engine moment after these xenon ions leave the engine. So এখানে আমি অলরেডি মোমেন্টটা পেয়েছিলাম, সো মোমেন্টের অ্যান্সার এটা আসছে। অ্যান্ড ডিরেকশনটা কি হবে? ডিরেকশনটা অবভিয়াসলি রাইট হবে, কারণ এখানে ইয়ার হোলস গুলা এখানে অ্যান্ড গ্লাইডার। সো 4 এ বলেছে the ion exert a force of 2.6 ন্যানোমিটার না মিটার নিউটন on the spacecraft engine. The spacecraft engine has a mass of 1.2 kg. Calculate the acceleration of the engine. Give your answer to two significant figure. So আমরা জানি force is equals to mass into acceleration. So এখানে acceleration টা বের করার জন্য আমার force divided by mass করতে হবে। So আমি অলরেডি এখানে force জানি, ঠিক আছে, যেটা কি জানি বলে মিলি নিউটনে আছে, যে কারণে আমার ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাল্টিপ্লাই করতে হবে। অ্যান্ড ম্যাসও দেওয়া আছে 1.2 কেজি। সো ইনপুট করে দিলে অ্যান্সার আসে 2.16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সিতে বলেছে the engine is designed to accelerate a spacecraft while the spacecraft is traveling through space. The spacecraft
carries a mass of 0.76 kg of xenon ions for the engine. When the engine is used, 9.9 into 10 to the power minus 8 kg of xenon ions leave the engine each second. Our students suggest that this small aircraft engine would not be useful because the acceleration it produces is very small. Evaluate the student suggestion. আচ্ছা, এখানে আমার বেসিক্যালি ক্যালকুলেশনটা শো করতে হবে যে কতটুক অ্যাক্সেলারেশন মানে কতটুক অ্যাক্সেলারেশন করে অ্যান্ড টাইনি অ্যামাউন্ট অফ ফুয়েল কিন্তু কনজিউম করা হচ্ছে পার সেকেন্ডে। সো এই পয়েন্টগুলো মেনশন করলেই আমি ফুল মার্কস গেইন করতে পারবো। এখানে আমার বেসিক্যালি ক্যালকুলেশন দেখাতে হবে যে যেহেতু এখানে ম্যাথও দেওয়া আছে এন্ড সেকেন্ডও দেওয়া আছে and কত সেকেন্ডে কতটুক ফুয়েল লাগে এই ক্যালকুলেশনটা দেখানো খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে যেহেতু স্টুডেন্টের সাজেশনটাকে ইভ্যালুয়েট করতে বলেছে, সো ক্যালকুলেশন করে আমরা স্টুডেন্টের সাজেশনটাকে ইভ্যালুয়েট করব যে এই স্পেসক্রাফটটা কি ইউজফুল নাকি না। Question number 7. The diagram shows the screen of an oscilloscope when a sound wave is detected and the oscilloscope setting. Give the name of the piece of equipment that is connected to the oscilloscope to detect the sound wave. So sound wave ke detect করার জন্য আমরা জানি আমরা microphone use করব। So part B তে বলেছে use the trace on the oscilloscope to determine the time period of the detected sound wave. So sound wave টাকে আমি ডিটেক্ট করব কিভাবে? সো এখানে বলাই আছে যে x ডিরেকশনে 1 স্কয়ার হলো 0.0020 সেকেন্ড আর y ডিরেকশনে হলো 5 ভোল্ট। সো এখানে আমার সেকেন্ড টাইম দেওয়া আছে এন্ড ভোল্ট দেওয়া আছে। সো আমি আগে কাউন্ট করি যে পুরোটা সাইকেল কমপ্লিট হতে মানে কয়টা বক্স আমার লেগেছে। সো আমি কাউন্ট করলে 1 2 3 4 5 6 7 8, সো 8 ডিভাইডেড বাই 1.5 করব। সো 8 ডিভাইডেড বাই 1.5 করার পর আমরা পাই যে 5 মানে নাম্বার অফ স্কোয়ার বের করেছি এটা দিয়ে আমি। সো 5.3 স্কোয়ার বের হয়েছে এন্ড আমি জানি যে সেকেন্ড হলো পার বক্স 0.0020 সেকেন্ড, তাহলে 5.3 to 002 সেকেন্ড করলেই কিন্তু আমি পেয়ে যাব যে টাইম পিরিয়ডটা দ্যাট ইজ 0.011 সেকেন্ড। দেন আমার ফ্রিকোয়েন্সিটাকে ক্যালকুলেট করতে বলছে এন্ড উই নো ফ্রিকোয়েন্সি ফর্মুলা হলো f is equals to 1 divided by t, তাহলে 1 divided by 0.011 করলে কিন্তু আমি 91 হার্টজ পেয়ে যাচ্ছি। দেন পার্ট সি তে বলেছে স্টেট দ্য ফর্মুলা লিঙ্কিং এনার্জি ট্রান্সফার চার্জ এন্ড v। সো আমি জানি E is equals to qv। 2 তে বলেছে the effective voltage of the oscilloscope trace can be calculated using the formula effective voltage is equals to amplitude of trace in v divided by √2. Use the effective voltage to calculate the energy transfer when 6.3 into 10 to the power minus 5 degrees Celsius of charges passes through the oscilloscope. আমাকে এখানে এনার্জি ট্রান্সফার বের করতে বলছে এন্ড উই নো যে এনার্জি ট্রান্সফার বের করার জন্য আমার দুটো ইনফরমেশন লাগবে, ওয়ান ইজ চার্জ এন্ড আনাদার ওয়ান ইজ ভোল্টেজ। সো ভোল্টেজটা বের করার জন্য আমাকে বেসিক্যালি এখানে যেটা করতে হবে যে এফেক্টিভ ভোল্টেজ একটা ফর্মুলা দিয়ে দিছে যেটা হলো অ্যামপ্লিটিউড অফ ট্রেস ইন ভি ডিভাইডেড বাই √2। সো অ্যামপ্লিটিউড আমাকে বের করতে বলছে। সো এখানে আমি জানি একটা অ্যামপ্লিটিউড মানে এই হাইটটা, এই হাইটটাই আমার অ্যামপ্লিটিউড, রাইট? সো এখানে আমাকে বলাই আছে যে ওয়াই ডিরেকশনে একটা স্কোয়ার হলো 5 ভোল্ট। যদি একটা বক্স 5 ভোল্ট করে হয় তাহলে দুটো বক্স আমার 10 ভোল্ট হবে, রাইট? তাহলে আমি এখন বের করব 10 ডিভাইডেড বাই √2 ফর্মুলাটা ইউজ করে আমি ভোল্টেজ বের করব, এফেক্টিভ ভোল্টেজ এন্ড আমার এফেক্টিভ ভোল্টেজ আসে 7.1 ভি। তারপর আমি এনার্জি এই ফর্মুলাতে এই ইনফরমেশন গুলো দিব যে 7.1 ইনটু যেহেতু আমার চার্জ অলরেডি দেওয়াই ছিল সো 6.3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 হবে। সো অ্যান্সার ইজ 4.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 জুল। Okay, so this question is about redshift. The diagram shows two identical stars A and B orbiting each other. এখানে দেওয়া আছে
light from each star arrives at Earth. As the stars move in the orbit, the wavelength of the light observed at Earth changes due to the Doppler effect. Add an X diagram to show the position of star B when the light emitted from its show a maximum redshift when detected to Earth. তো এখানে আমার একটা তো আমাকে এখানে কি বলছে যে add an X to the diagram to show the position of the star B when the light emitted from its show minimum redshift when detected on Earth. So আমরা জানি যে এখানেই হবে somewhere between here, right? And part B তে বলছে light is received on Earth from a distant galaxy. The longest wavelength of our light arriving at Earth from the galaxy is 561 nanometer. A lamp of Earth produces the same light with wavelength of 550 nanometer. Calculate the velocity of the galaxy, speed দেওয়া আছে। So first time আমি reference wavelength বের করি। Reference wavelength বের করার জন্য আমার 561 divided by difference wavelength বের করি। Then difference বের করার পর আমার আসে 11 nanometer। ঠিক আছে? So 11 nanometer and আমরা ফর্মুলাটা একবার দেখে নিই। ফর্মুলাটা এখানে কি বলছে যে এখানে ফর্মুলাটা দেওয়া আছে আমাদের। ফর্মুলাটা হলো এটা, যেটা হলো চেঞ্জ ইন ওয়েভলেন্থ ডিভাইডেড বাই রেফারেন্স ওয়েভলেন্থ। সো আমার এখানে চেঞ্জ ইন ওয়েভলেন্থটা দেখি, চেঞ্জ ইন ওয়েভলেন্থটা কি, এখানে আমার চেঞ্জ ইন ওয়েভলেন্থটা ছিল 11, রাইট? তাহলে আমি লিখি 11 ডিভাইডেড বাই রেফারেন্স ওয়েভলেন্থ, কিন্তু কোনটা ছিল? রেফারেন্স ওয়েভলেন্থ ছিল যে the longest wave of light arriving at from the galaxies এত, তো রেফারেন্স ওয়েভলেন্থ আমার ছিল 5 6 রেফারেন্স ওয়েভলেন্থ আমার কিন্তু ছিল 550 আর স্পিড বলছে এখানে আমাকে, রাইট? তো স্পিড বলছে velocity and speed, velocity divided by speed। ভিটাকে বের করব, স্পিড আমি জানি 3.0 into 10 to the power 8 and ভিটাকে যদি আমি সাবজেক্ট করি 5 to 30 to the power 8, v is equals to 1 into 3.0 into 10 to the power 8 divided by 550। so velocity আমার আসবে 11 into 3 into 10 into 10 to the power 8 divided by 550, which is আমার 545454.6। so answer 545454.6। so that's it, we are done with November 2023